দেখুন তো আজও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ভিডিও। আমার বেশিরভাগ ছেলে মেয়েকে দেখেছি তারা ভুলভাল বলে থাকে, তারা সাধারণত জানে না, ব্যাপারটাও জানে না, তারপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা। সেটা কি বলতো, এই যে বর্ণটা লিখেছি আমরা, হ্যাঁ, আমরা এই বর্ণটা আসলে কি এবং এর ব্যবহার কি, এর উচ্চারণ কি, এর কোথায় কিভাবে উচ্চারিত হয়, এর নামটা কি, সেই সম্পর্কে কিন্তু বিশদ ব্যাখ্যা কিন্তু করব। দেখুন এই যে ক্ষীয়, একে সাধারণত আমরা বলে থাকি কি যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ একে আমরা সাধারণত কি বলে থাকি বলতো, যুক্ত ব্যঞ্জন। এই যে যুক্ত ব্যঞ্জনটা কিভাবে তৈরি হয়েছে, এই যে রূপটা দেখছি বর্ণমালায় কিন্তু একে পাওয়া যায় কি যুক্ত ব্যঞ্জন হিসেবে, আসলে অরিজিনাল ব্যঞ্জন কিন্তু নয়। প্রথমের দিকে বর্ণমালায় যখন বিদ্যাসাগর লিখেছে তখন কিন্তু এটা ছিল, কিন্তু এখন কিন্তু এই যে বর্ণমালা এটা কিন্তু এখন নেই, কারণ এটা তো যুক্ত ব্যঞ্জন হিসেবে, এটা সিঙ্গেল বর্ণমালায় কিন্তু নেই। এই যুক্ত ব্যঞ্জন কি, এই ব্যঞ্জনটা তৈরি হয়েছে দেখো ক আর হচ্ছে মূর্ধন্য ষ, যাকে আমরা পেট কাটার স বলে থাকি। ক আর মূর্ধন্য ষ বা পেট কাটার স্বর এই যুক্ত হয়ে কিন্তু এইটা কিন্তু তৈরি হয়েছে। ক্লিয়ার? এটা আসলে কিন্তু যুক্ত ব্যঞ্জন। এই যে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের কিন্তু কোনো ধ্বনিরূপ ছিল না, অর্থাৎ কোনো নাম ছিল না। এর নামটা কি বলা হবে এটা কিন্তু ছিল না, এটা যুক্ত ব্যঞ্জন হিসাবে কিন্তু উচ্চারিত হয়। এই যে বর্ণটা, এই বর্ণটার প্রথম ধ্বনিরূপ বা নামকরণ যিনি করেছিলেন তিনি কে জানেন বন্ধু? এই বর্ণটা যিনি প্রথম নামকরণ করেছিলেন তিনি হচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। নামকরণ কে করেছিলেন বলেন তো? রবীন্দ্রনাথ। তাহলে ক্ষীয় বর্ণটা ধ্বনিরূপ বা উচ্চারিত নামকরণটা কে করেছিলেন? উত্তর হবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি বলেছিলেন জানেন? তিনি এই যুক্ত ব্যঞ্জনটাকে উচ্চারিত নাম দিয়েছিলেন কিন্তু ক্ষীয়, অর্থাৎ তিনি কি বলেছিলেন? এর উচ্চারিত নাম হবে কিন্তু ক্ষীয়। তাহলে একে কি বলা হবে? ক্ষীয়। অর্থাৎ অনেকে দেখবে এই কারণে ক্ষীয় উচ্চারণ করে, ক্ষীয়, অর্থাৎ এই ক্ষীয় নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দেয়া, কিন্তু এটা অরিজিনালি একটা ব্যঞ্জন নয়, এটা আসলে ক আর পেট কাটার স বা মূর্ধন্য ষ এর মিশ্রণে কিন্তু তৈরি হয়েছে কিন্তু এটা। ক্লিয়ার? এবার এটার সঙ্গে পার্থক্য, আমরা একটা জিনিসের সঙ্গে ভুল করি, সেই ভুলটা করবে না। ক্ষীয়টা লেখা একটু খেয়াল করবে, প্রথমেই দাগ দিয়ে এই একটা পার্ট, এই একটা পার্ট, এটা নিলে এইটাকে এই অবধি কিন্তু এটা কিন্তু ক্ষীয়। অনেক সময় দেখবে এরকম সেম একটা বর্ণ থাকে, এরকম একটা নিয়ে, এরকম একটা নিয়ে এই নিচের দিকে নামানো থাকে, এটা কিন্তু কখনোই ক্ষীয় নয়, এটা কিন্তু হয়ে ময়ে। এটা নিয়ে একদিন তোমাদের আলোচনা করব। এটা হয়ে ময়ে, এটা ক্ষীয় নয়। ক্ষীয়টা পুরো এখানটায় লেজের মতন এসে, খণ্ডত্বর মতন এসে এরকম কিন্তু হয়ে থাকবে, বিড়ালের লেজের মতন গুটিয়ে। আর নিচের দিকে যদি, অর্থাৎ দীর্ঘকার, আমরা যেমন রয়ে দীর্ঘকার লিখি, এই যে র লিখে যেমন দীর্ঘকার নিচের দিকে লিখি, এরকম থাকলে কিন্তু সেটা হয়ে যায় কিন্তু হয়ে ময়ে, সেটা কখনোই কিন্তু ক্ষীয় নয়। এটা ভুল করো না, কিন্তু লেখার সময় এই জায়গাটা কিন্তু বুঝিয়ে রাখার চেষ্টা করবে। এইবার দেখো এই যে ক্ষীয় নামটা কে দিলেন? রবীন্দ্রনাথ, অর্থাৎ ধ্বনিরূপ বা উচ্চারিত রূপের নাম দিলেন কিন্তু ক্ষীয়। এবার এই ক্ষীয়র উচ্চারণটা কি, আমরা কোথায় কিভাবে উচ্চারণ করব? এ তো যুক্ত অবস্থায় আছে, সেই উচ্চারণটা কিন্তু আমরা সাধারণত কিন্তু বন্ধু জানি না। সেই তত্ত্বটা একবার শেখাই দেখো বন্ধু, কোথায় আমরা একে কিভাবে উচ্চারণ করব। যদি আমরা দেখি এই ক্ষীয়টা, অর্থাৎ এই ক্ষীয়টা শব্দের প্রথমে বসে আছে, কোথায় বসে আছে বলতো বন্ধু? দেখা গেল শব্দের প্রথমে বসে আছে। ক্লিয়ার? যদি শব্দের প্রথমে বসে থাকে তাহলে এর উচ্চারণটা কিন্তু হবে কিন্তু খ। কি উচ্চারণ হবে? খ। যদিও আমার এটা তৈরি হয়েছে, যুক্ত ব্যঞ্জনে তৈরি হয়েছে ক আর পেট কাটার সব মিলে, বাট ও যদি শব্দের প্রথমে বসে, এই ক্ষীয় যদি শব্দের প্রথমে বসে তাহলে এর উচ্চারণ হবে কিন্তু খ। কি উচ্চারণ হবে? খ। আমরা খ কে যেভাবে উচ্চারণ করি এর উচ্চারণটা কিন্তু আমরা সেইভাবে করব। দেখো আমি একটা উদাহরণ নিয়ে লিখেছি, এই যে ক্ষীয় খ হস্যু ধয়াকার, এই যে ক্ষীয় হস্যু ধয়াকার, ক্ষীয় হস্যু ধয়াকার, তাহলে এর উচ্চারণটা কিন্তু আমি কি বলবো? বলেছিলাম এর উচ্চারণ করবো খ, তাই আমি দেখো ক্ষুধা, অর্থাৎ এর উচ্চারণ ক্ষুধা। ঠিক তেমন আরেকটা বানান লিখেছি ক্ষীয় ময়াকার, এর উচ্চারণটা কি করবো? ক্ষীয় উচ্চারণ কি হবে? খ হবে, তাই উচ্চারণ হবে কিন্তু খ মা। অর্থাৎ এই ক্ষীয়টা যদি শব্দের প্রথমে বসে, যদি শব্দের প্রথমে বসে তাহলে এর উচ্চারণ কিন্তু খ হবে। কি উচ্চারণ হবে বলতো বন্ধু? খ। যেমন হচ্ছে ক্ষুধা, খ মা। বোঝা গেল বন্ধু ব্যাপারটা? প্রথমে বসলে তার উচ্চারণ খ হয়ে যাবে। কিন্তু দেখা গেল শব্দের প্রথমে বসে নেই, কোথায় বসে আছে? দেখা গেল শব্দের মাঝখানে বসেছে। কোথায় বসেছে? মাঝখানে। অথবা দেখা গেল শব্দের কিন্তু শেষে বসেছে। বোঝা গেল? অর্থাৎ এই ক্ষীয়টা শব্দের প্রথমে বসেনি, শব্দের মাঝে বসেছে বা শেষে বসেছে, তাহলে তখন তার উচ্চারণটা কি হবে? তখন তার উচ্চারণ কি হবে বলতো?
প্রথমে ক হবে তারপরে খ হবে, অর্থাৎ ক খ উচ্চারণ হবে। অর্থাৎ দেখো শব্দটা তৈরি হচ্ছে ক প্লাস পেট কাটার স নিয়ে, বাট কখনোই তাকে উচ্চারণে কিন্তু ক প্লাস পেট কাটার স আমরা আনতেই পারছি না। শব্দের প্রথমে তাকে খ উচ্চারিত হবে, আর শব্দের যদি মাঝে বা শেষে বসে তখন উচ্চারিত হবে ক খ। কি উচ্চারিত হবে? ক খ। দেখো উদাহরণ লিখেছি আমি, এই যে মোক্ষদা, ময়কার ক্ষীয় দয়াকার, তাহলে ক্ষীয়র উচ্চারণটা কি করলাম? মোক্ষদা। কি বলেছিলাম? ক খ উচ্চারিত হবে, তাই উচ্চারণ কি করছি? মোক্ষদা। ক্লিয়ার বন্ধু? আরেকটা উদাহরণ লিখেছি দেখো, এই যে রক্ষা, র ক্ষীয় আকার, তাহলে এই যে রক্ষা, দেখো ক খ উচ্চারণ করবে বলেছি, তাহলে উচ্চারণ কি? আমরা এর উচ্চারণ কি করি? রক্ষা। তাহলে দেখা যাচ্ছে ক্ষীয়টা যদি শব্দের প্রথমে বসে তাহলে তার উচ্চারণ হয় ক্ষয়ের মতন, ক্ষীয়টা যদি শব্দের মাঝে বা শেষে বসে তখন তার উচ্চারণ হয় কিন্তু ক ক্ষয়ের মতন। কখনোই কিন্তু নিজের এই যে অরিজিনাল বর্ণ দিয়ে তৈরি ক আর পেট কাটা স এরকম ভাবে কিন্তু সে উচ্চারণ হচ্ছে কিন্তু না। তাহলে মিডিল বসলে হয়ে যাবে কিন্তু ক খ, তাই মোক্ষদা আমাদের রক্ষা। ক্লিয়ার বন্ধু? এইবার দেখো তাহলে কি এর উচ্চারণটা, এই যে ক্ষীয়র উচ্চারণ যেটা, অর্থাৎ এই যে ক আর পেট কাটার স মিলে যে তৈরি, তাই এই উচ্চারণটা কি তাহলে নেই? আছে, বাট বাংলাতে নেই। বাংলা ভাষায় সেম এই যে ক আর পেট কাটার স মিলে তৈরি হলো, এই বাংলা ভাষায় এই উচ্চারণে সেম শব্দ কিন্তু পাওয়া যায় না। এটা হিন্দিতে উচ্চারিত হয়, হিন্দিতে সেম উচ্চারিত হয়, হিন্দিতে কোনো বিকৃত উচ্চারিত হয় না, খ বা ক খ উচ্চারিত হয় না। একটা উদাহরণ দিই তাহলে বুঝবে। এই যে আমি রক্ষার কথা বললাম, এই রক্ষাটা হিন্দিতে কি উচ্চারণ হয় জানো? কি উচ্চারণ হয়? রক্সা, রক্সা, রক্সা। তাহলে দেখো হিন্দিতে দেখো রক্সা উচ্চারিত হচ্ছে, তাহলে রক, এই যে রক তারপরে সা উচ্চারিত হচ্ছে, তার মানে সেম ঠিকই, অর্থাৎ যে ক আর মূর্ধন্যের সঙ্গে মিশ্রণে তৈরি হয়েছিল ক্ষীয়টা, তাহলে ঠিক। তাহলে একমাত্র হিন্দিতে কিন্তু এই ক্ষীয়র উচ্চারণটা ঠিকঠাক ভাবে আছে, অন্য ভাষায় কিন্তু নেই। আবার কি হয় বলতো, এটা যদি হর্ষইকার, অর্থাৎ এই ক্ষীয়র আগে যদি এ থাকে, ক্ষীয়র আগে যদি এ থাকে তখন কিন্তু ও হর্ষই উচ্চারিত হয়। যেমন দেখো এই যে খেপি, ক্ষীয় একার পয়সী, যেহেতু এই যে একার আছে তাই তখন হর্ষিকার উচ্চারিত হলো। ক্ষীয় যদি কখনো আ কে নেয়, আ যুক্ত হয়, তখন তার উচ্চারণ কিন্তু এ উচ্চারিত হয়ে যায়, এ। যেমন ক্ষীয় আকার নয়, তো এর উচ্চারণ আমরা কি করি? ক্ষান্ত, ক্ষান্ত বুড়ি দিদি শাশুড়ি। তাহলে কি হলো, হর্ষইকারের আগে যদি এ গ্রহণ করে, অর্থাৎ ক্ষীয়র যদি হর্ষইকার থাকে, মানে ওই শব্দ যদি হর্ষইকার থাকে, তাহলে ক্ষীয়র আগে, যে ক্ষীয়র আগে হর্ষইকার আছে, দেখো সে একে গ্রহণ করলো, ক্ষতি, খেতি। আবার ক্ষীয়র সঙ্গে যদি আ যুক্ত থাকে তখন তার উচ্চারণ হয়ে যায় কিন্তু এর মতন, এর মতন, তাই ক্ষান্তটা হয়ে যায় কিন্তু ক্ষান্ত। এটাই ক্ষীয় সম্পর্কিত যে ভুল আমরা জানতাম।